নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আন্দামান ট্যুরের প্রথম ভিডিওটা কিন্তু বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি কিভাবে আমি কলকাতা বিমানবন্দর থেকে ফ্লাইটে করে আন্দামানের পোর্ট ব্লেয়ারে পৌঁছে গেলাম। আর এই যে বন্ধুরা, এখন আমি আন্দামানে পোর্ট ব্লেয়ারে পৌঁছে গেছি। আর এটার বর্তমান নাম হলো বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আন্দামান পৌঁছে এখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়ব আন্দামানের সেই বিখ্যাত সেলুলার জেলে। আন্দামানের সেই বিখ্যাত সেলুলার জেল আমরা আজকেই দেখে নেব। আর এখন আমরা আমাদের ট্রাভেলার বাসে করে পৌঁছে গেছি আন্দামানের সেই বিখ্যাত সেলুলার জেলের সামনে। বাস আমাদের কিছুটা আগে নামিয়ে দিয়েছে, এইটুকু পথ আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। আর এখন আমরা পৌঁছে গেছি বিখ্যাত সেই সেলুলার জেলের সামনে। আন্দামানের এই বিখ্যাত সেলুলার জেলের গল্প কিন্তু আমরা অনেকেই শুনেছি, যেখানে আমাদের দেশের বিখ্যাত সেই সব বিপ্লবীদের নির্বাসন দেওয়া হতো, যাতে করে তারা দেশের সঙ্গে বা দেশে থাকা কোনো বিপ্লবী বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে একেবারেই যোগাযোগ করতে না পারে। আর শুধু নির্বাসনই নয়, এখানে তাদেরকে চরম শাস্তি দেওয়া হতো, যে করুণ কাহিনী শুনলে আমাদের এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর এখানে প্রবেশের জন্য কিন্তু বন্ধুরা টিকিট কেটে তবেই প্রবেশ করতে হয়। তবে আমাদের কোনো আলাদাভাবে টিকিট কাটতে হয়নি, এটা আমাদের ট্রাভেল এজেন্সির মধ্যেই ছিল। আন্দামানে এই সেলুলার জেল তৈরির কাজ শুরু হয়েছিল 1896 সালে আর কাজ শেষ হয়েছিল 1906 সালে। আর এই জেল তৈরির কাজে যে ইট ব্যবহার করা হয়েছে সেই ইটটাকে আনা হয়েছিল বার্মা থেকে। সেলুলার জেলে প্রবেশ করতেই এই রকম দুপাশে দুটো ছোট ঘর আছে, আর সেই ঘরে বিপ্লবীদের নাম, ছবি সহ এই রকম অনেক তথ্য দেওয়া আছে। আর এই বিপ্লবীরাই কিন্তু দীর্ঘদিন এই জেলে বন্দী ছিলেন। আর বন্দী থাকা অবস্থায় তাদের উপর কিন্তু অকথ্যভাবে অত্যাচার করা হতো, যে অত্যাচারগুলো কিন্তু এখন ভাবলে গা শিউরে ওঠে। আর আমরা এখন একদম ভিতরে প্রবেশ করেছি। আর এখানে সব কিছু জানার জন্য কিন্তু গাইড পাওয়া যায়, তবে প্রয়োজন হলে আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। আমাদের একজন গাইড নেওয়া হয়েছিল, এখন আমরা তার কাছ থেকেই সব কিছু জেনে নিচ্ছি। আর এখানে দেখে নিন বন্ধুরা, এই যে জেলের যে বিল্ডিংটা তৈরি হয়েছিল সেটা কিভাবে। এখানে এইরকম 7টা বিল্ডিং তৈরি করা হয়েছিল। আর এই বিল্ডিংগুলোর মুখ কিন্তু সব একদিকে, এই যে লক্ষ্য করুন, সামনের বিল্ডিংয়ের পিছন সাইডে পরের বিল্ডিংয়ের মুখ, লক্ষ্য করেছেন? আর পাশে এইরকম একটা ঘরের মধ্যে কিছু মূর্তি রাখা আছে। এই মূর্তিগুলো দিয়ে বোঝানো হয়েছে ইংরেজরা সেই সময় বিপ্লবীদের উপর কিভাবে অত্যাচার করত। আর এই যে লক্ষ্য করুন, এখানে নারকেল ছুলতে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্ট করে কিছু নারকেল ওদের ছুলতে দেওয়া হতো। তারপর সেই নারকেলগুলো থেকে এই চাক্কির মধ্যে দিয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে তেল বার করতে হতো। আর এটা কিন্তু খুব কষ্টের কাজ, যা মানুষের দ্বারা সম্ভব নয়। আর নির্দিষ্ট সময় মতো এই কাজটা করতে না পারলে তাদেরকে দেওয়া হতো চরম শাস্তি। এই যে কিভাবে এদের মারা হচ্ছে দেখুন, হাত দুটোকে সামনে বেঁধে নিয়ে পিঠে চাবুক আঘাত করা হচ্ছে। একে তো এখানে থাকা বিপ্লবীদের খেতে দিত না, জলপানের কোনো ব্যবস্থা ছিল না, পায়খানা বাথরুম ছিল না। যাও বা খেতে দিত, সে খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের, বাসি গলা ভাত বা পচা রুটি, আর জল বলতে সমুদ্রের জল। আর এখন আমরা এসেছি, এই যে দেখুন বন্ধুরা, এটা হলো ফাঁসি ঘর। উপরে রয়েছে ফাঁসির দড়ি, আর নিচে যে সাদা রঙের মার্ক করা আছে সেখান থেকে ফাঁসির পর লাশগুলোকে নিচের রুমে ফেলে দেওয়া হতো। আর সেটাকে এখন আমরা এই যে বাইরের দরজা দিয়ে দেখে নেব। আর এটাই সেই ঘর, ফাঁসির পর লাশগুলোকে যেখান থেকে বের করা হতো। দরজা দিয়ে ঢুকে নিচে কিন্তু সিঁড়ি করা আছে একদম নিচের ঘরে যাওয়ার জন্য। এই ঘরটাতে ঢুকতে কিন্তু গাটা কীরকম যেন ছমছম করে উঠল। এই যে দেখুন বন্ধুরা, এই ঘরের সিঁড়ি দিয়ে নেমে একদম গ্রাউন্ডে একটা ঘর করা আছে। আর এই ঘরটাতে কিন্তু আলো বাতাস ঢোকার কোনো কায়দাই নেই, শুধুমাত্র একটা লাইট জ্বলছে। আর এই উপর দিয়েই ফাঁসি দেওয়া লাশ নিচে পড়তো। এখন আমি আবারও চলে এসেছি এই পাশটাতে।
আর এই যে লক্ষ্য করেছেন বন্ধুরা, এক বিল্ডিংয়ের সামনের সাইড হলে অন্য বিল্ডিংয়ের কিন্তু ওটা পিছন সাইড। এক বিল্ডিংয়ের দরজা আর সামনের বিল্ডিংয়ে সেটা পিছনে জানালা। আর ওই যে রয়েছে ওয়াচ টাওয়ার, যেখানে দাঁড়িয়ে নজরদারি করা হতো। আর এই বিল্ডিংগুলোর এই রকম হওয়ার একটাই কারণ হলো যাতে এক বিল্ডিংয়ের বন্দীরা অন্য বিল্ডিংয়ের সাথে কোনো যোগাযোগ করতে না পারে। এখন আমরা চলে এলাম এই যে এই বিল্ডিংয়ের রুমগুলোকে দেখার জন্য। রুম বলতে জেলখানা, যেখানে বিপ্লবীদের বন্দি করে রাখা হতো। আর এই রুমগুলো এতটাই ছোট যে কোনো রকমে একজনকে এখানে থাকতে হতো। আর তার সঙ্গে থাকতো তার ব্যবহার করা হাতে গোনা দু একটা জিনিস। শোয়ার জন্য একটা চটের বস্তা আর খাওয়ার জন্য একটা মাটির পাত্র। আর এই যে ঘরের তালা দেওয়ার ব্যবস্থাটা দেখুন, এইখানে গেট আর কত দূরে এই তালার ব্যবস্থা। প্রায় 1 থেকে 1.5 হাত দূরে এই তালার ব্যবস্থা, যেখানে কোনোভাবেই বন্দীরা চাবি পেলেও তালা খুলতে পারত না। গাইডের কাছে থেকে জানতে পারলাম এখানে নাকি বিপ্লবীদের আটকে রেখে তাদেরকে চাবি ছুড়ে দেওয়া হতো। চাবি থাকা সত্ত্বেও কিন্তু তারা কোনোভাবে এই তালা খুলতে পারত না। আবার পরে নির্দিষ্ট সময় তাদের থেকে চাবি চেয়ে নেওয়া হতো, তবে গিয়েই দরজা খোলা হতো। আর এখান থেকে এরা পালিয়ে যাবে কোথায়? পালানোর কোনো ব্যবস্থাই ছিল না। চারিদিকে অথই সমুদ্র। কাজের দরজা যদি খোলাও থাকতো তাহলেও পালানোর কোনো উপায় নেই। আর এই যে বন্ধুরা, ঢুকেই কিন্তু রয়েছে এই রুমটা। ইনি হলেন বিপ্লবী শচীন্দ্রনাথ সান্যাল। আর তার এই ছবির সামনে রয়েছে তার ব্যবহার করা একটা মাটির পাত্র। আর এই বিপ্লবীদের এতটা নিম্নমানের খাবার খেতে দেওয়া হতো যে যেটা মুখে দেওয়ার মতো থাকতো না। ওনারা প্রায়শই অনশন করতেন। আর এই অনশন পথটা বেছে নেওয়ার জন্য কিন্তু অনেক বিপ্লবীরাই অকালেই প্রাণ হারিয়েছেন। এখন আমরা একটু উপরে উঠলাম ওয়াচ টাওয়ারটাকে দেখার জন্য। আর এখানে দাঁড়িয়েই কিন্তু বন্ধুরা পুরো এলাকাটাকে নজরদারি করা হতো। আর বর্তমানে এপাশের বিল্ডিংগুলোকে হসপিটাল করা হয়েছে। আর আমরা এখন চলে এসেছি রাত্রেবেলা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। আর কখনো এখানে আসলে এই শোটা কিন্তু দেখতে মিস করবেন না। এখানে আগে ঘটে যাওয়া সব ঘটনাগুলোকে আবার লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে আমাদের মধ্যে সেটাকে দেখানো হয়। আর এখানে এই শোটা কিন্তু ভিডিও করা বারণ থাকায় আমি এটাকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তাহলে বন্ধুরা, আজকে এই সেলুলার জেলের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে রস আইল্যান্ডে গিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন।